বন্ধ করে নিয়ে যেত। বাইরে কিছু দেখি নাই, শুধু ভিতরে দেখছি, দেয়াল দেখে আমি চিনতে পারছি। যখন আমাকে চোখ খোলা হয়েছে তখন আমি অন্ধকার প্রকোষ্ঠের দিনগুলো প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরলেন আসিফ, নাহিদ সহ ভুক্তভোগীরা। আয়নাঘর সংস্কৃতি থেকে সমাজকে তুলে আনার প্রত্যয়। গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে, এটা তার একটা নমুনা। জাতিসংঘের প্রতিবেদনে জুলাই আগস্টে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ। ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনার নির্দেশে চালানো হয় নৃশংসতা। Previous government were aware and in fact were involved in the commission of very serious violations of for instance enforced disappearances, arbitrary detention, the suppression of the protests through violence. গাজীপুরে হামলায় আহত শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে শহীদ মিনারে জানাজা শেষে কফিন মিছিল। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ বিভিন্ন দাবিতে বিএনপির জেলা সমাবেশ শুরু। দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরেই সমাধান বললেন নেতারা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আওয়ামী লীগ সর্বক্ষেত্রে আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে, এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর আয়নাঘর খ্যাত কয়েকটি গোপন বন্দিশালা পরিদর্শনে যান তিনি। এ সময় ডক্টর ইউনূস বলেন, শুধু ক্ষমতায় টিকে থাকতে বিরোধী পক্ষকে বছরের পর বছর অন্ধকার কুঠুরিতে বন্দী রেখে নির্মমতার কালো এক ইতিহাস রচনা করেছে আওয়ামী লীগ সরকার। তাদের সহযোগী দোসরদের যে কোনো মূল্যে বিচার করারও প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। প্রথমবারের মতো বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সঙ্গে ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিদেশি গণমাধ্যম প্রতিনিধি, আইনজীবী, মানবাধিকার কর্মীসহ বেশ কয়েকজন ভুক্তভোগী, যারা বছরের পর বছর বন্দী ছিলেন এসব আয়নাঘরে। গুম সংক্রান্ত কমিশন অনুসন্ধানের পর প্রাথমিকভাবে যা বলেছিল, বাস্তবে তার চেয়েও ভয়াবহ দৃশ্য দেখে গা শিউরে ওঠে সবার। মানুষ নিশ্চিন্ন হয়ে গেছে, কেউ বলতে পারছে না সে কোথায়। তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে, যে বলছে আমার মা কোথায়, আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। আজ 9 বছর করে, 9 বছর ধরে আমরা আর খোঁজ পাইনি। সে নিজেও ছিল, 11 বছর বয়সে ছিল, সে মায়ের সঙ্গে ছিল, তাকে রেখে মাকে নিয়ে চলে গেছে। এই হলো সামান্য একটা দৃশ্য। আগারগাঁয়ের র্যাব 2 এর কার্যালয়ের গোপন বন্দিশালার অনেক কিছুই মুছে ফেলার আলামত পাওয়া গেল স্পষ্ট। কবরের মতো অন্ধকার কুঠুরির বেশিরভাগ দেয়ালগুলোতে নেই নখের আঁচড়ে রক্তে লেখা গল্প, অজানা কারো উদ্দেশ্যে লিখে রাখা স্বজনের ফোন নাম্বার। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভেঙে ফেলা হয়েছে অনেক দেয়াল, নতুন করে দেয়া পলেস্তারা আর চুন রঙে ঢেকে ফেলা হয়েছে করুণ সব কাহিনী। ভুক্তভোগীরা নিজেই বর্ণনা করলেন ভয়াবহ সেই নির্যাতনের কথা। ওই যে খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে, গ্রামে তো মুরগির খাঁচা চেয়ে বড় হয়, এরকম অবস্থা। মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা পায় না, ওরও নড়াচড়ার কোনো জায়গা নেই। ওকে ব্যবস্থা রাখা হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর তাকে ব্যবস্থা রাখা। গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে, এটা তার একটা নমুনা। প্রথম দিনের ভিজিটে কচুক্ষেত ও উত্তরা এলাকার আয়নাঘরেও যান পরিদর্শক দল, যেটা নিয়েই খবর প্রচার হয়েছিল বিদেশি গণমাধ্যমে। বিভিন্ন রাজনৈতিক দলসহ সরকার বিরোধী মতের লোকজন, সাবেক সেনা কর্মকর্তা, মানবাধিকার কর্মীদের গুম করে রাখা হয়েছিল এসব আয়নাঘরে। স্বজনরা জানতেই পারেনি তারা বেঁচে আছে নাকি মরে গেছেন। গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো, সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার, সেটুকুকে
শিডিউল থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে। আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে। যারা করেছে তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয়, তারাই করেছে। এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি তাহলে এই সমাজ তো টিকে থাকবে না। মূলত সরকারের বিভিন্ন বাহিনীর গোপন বন্দিশালাগুলোকেই বলা হয় আয়নাঘর। শেখ হাসিনার শাসনকালে 2009 থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রাথমিক তদন্তে 1,500-এরও বেশি মানুষকে গোপনে বন্দী করে রাখার তথ্য পেয়েছে গুম কমিশন। এসব ঘটনায় জড়িতদের যে কোনো মূল্যে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর উপর জোর দিলেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। যারা করেছে তাদের বিচার করতে হবে, তা না হলে আপনি নিষ্কৃতি পাবো না এটার থেকে। এই যে কাজগুলো করে গেল তারা, তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার। যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব? পর্যায়ক্রমে ঢাকা এবং ঢাকার বাইরে অন্যান্য আয়নাঘরও পরিদর্শন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। সামনে আসলো নৃশংস নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের সাক্ষী আয়নাঘর। প্রায় 1,500 মানুষের জীবনের কান্না লুকিয়ে আছে যার দেয়ালে দেয়ালে। শ্বাসরুদ্ধকর কয়েক রাত জীবন মৃত্যুর অনিশ্চয়তায় ছিলেন বর্তমান 2 উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। আয়নাঘরে গিয়ে নিজের বন্দি দশার সেই বর্ণনা দিয়েছেন মুক্ত হয়ে ফিরে আসা আরও কয়েক বন্দী। কোনোটা 3 ফুটের ঘর, কোনোটা তার একটু বেশি। বন্দীদের আর্তনাদে সব দেয়ালের রং ফিকে হয়েছে যেন। 2016 সালে গুম হয় মাসুদ ইব্রাহিম। বন্দি ঘরে নিজের নাম লিখে গেছেন। ভয়াল সেই দিনগুলোতে পরিবারকে মনে পড়ত মাসুদের। দেয়ালে লিখে গেছেন, আমি আমার পরিবারকে অনেক ভালোবাসি। কিন্তু ভালোবাসার সে ঘরে এখনো ফিরে আসেননি মাসুদ। নির্মম নির্যাতনের সাক্ষী এই সরকারি টর্চার সেলগুলো, যার প্রতীকী নাম আয়নাঘর। আলো বাতাসহীন কক্ষে আটকে রাখা হতো বিপরীত মতাদর্শের মানুষদের। চোখের জলে শরীর ভিজলেও দেখার ছিল না কেউ। কোনো কোনো বন্দীকে আটকে রাখা হয়েছিল বছরের পর বছর। পরিস্থিতি পাল্টালে ভাগ্য খোলে কারো কারো। মুক্ত হয়ে ফিরে আসেন প্রিয়জনদের কাছে। এবার প্রধান উপদেষ্টার সাথে আয়নাঘর দেখার পর বন্দি জীবনের স্মৃতিতে ফেরেন কেউ কেউ। জুলাই আন্দোলন সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আটক করা হয় শিক্ষার্থীদেরও। আয়নাঘরে নিজেদের বন্দি কক্ষ ঘুরে দেখেন উপদেষ্টা নাহিদ আসিফও। আচ্ছা, বাইরে কিছু দেখি নাই, শুধু ভিতরে দেখছি। দেয়াল দেখে আমি চিন্তা করছি এইটা তো দেয়াল ছিল। যখন আমাকে চোখ খোলা হয়েছে তখন আমি দেখি এরকম একটা প্রভাব এই অনুযায়ী যতক্ষণ রুমে থাকতাম ততক্ষণ চোখ খোলা থাকতো, হাত খোলা যেত। রুম থেকে বের করার সময় আবার চোখ হাত খোলা বাঁধত। শেখ হাসিনার আমলে ছোট্ট এই ঘরে ঠিক কত মানুষকে বছরের পর বছর গুম থাকতে হয়েছে তার সঠিক হিসেব নেই কারো কাছে। এদের মধ্যে অনেকেই এখনো গুম। তাদের ভাগ্যে কি ঘটেছে, বেঁচে আছে নাকি মারা গেছে তাও জানা যায়নি। শুধু চোখের জলই ফেলে চলেছেন পরিবারের সদস্যরা। আমি আর কিচ্ছু চাই না, আমার বাবাকে লাগবে, আমার বাবাকে আমার কাছে। আয়নাঘরের জীবন কতটা মর্মান্তিক ছিল সেই লোমহর্ষক বর্ণনা শুনুন একজন ভুক্তভোগীর মুখে। আয়নাঘরে যখন আমাকে নেওয়া হলো তখন ওখানে বুঝতে পারলাম একটা আন্ডারগ্রাউন্ড, একটা নিচু জায়গা। চোখ বাঁধা, আমার হাত পিছনে হ্যান্ডকাপ পরা। পরে ওখানে নামিয়ে একটা চেয়ারে নামানো হলো। তো চেয়ারে বসানো হলো আমাকে। সেই চেয়ারটাতে হাত দুটো বেঁধে দেওয়া হলো এবং আমার কানে দুটো ক্লিপ লাগিয়ে দিয়ে মানে ইচ্ছা মতো ইলেকট্রিক শক দেওয়া হলো। তো যখন আমার মাথা ঘুরে উঠতো তখন যখন ইলেকট্রিক শক দেওয়াটা বন্ধ করতো তখন দেখতাম আমার মুখ তারা মুছে দিচ্ছে, মানে অনেক ফেনা বের হয়ে যায়। এভাবে ইলেকট্রিক শক দেওয়া হয় এবং সেন্সিটিভ পার্টে আমার ইলেকট্রিক শক দেওয়া হয়। গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বহু আয়নাঘর রয়েছে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে যত আয়নাঘর আছে সব খুঁজে বের করা হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। বলেন, দেশে 7 থেকে 800-র বেশি আয়নাঘর বা টর্চার সেল আছে। এ সময় উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, 2 দিনের আরব আমিরাত সফর শেষে শুক্রবার দেশে ফিরবেন
প্রধান উপদেষ্টা। বাংলাদেশে যত আয়নাঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে। সোফার আমাদের কাছে গুম কমিশনের ইনভেস্টিগেশন অনুযায়ী এবং সিকিউরিটি ফোর্সের যা ইনভেস্টিগেশন করেছে আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো, মেবি 700 থেকে 800, এবং এইটা আরও বের হচ্ছে। এবং এটা বোঝা যাচ্ছে যে এটা শুধুমাত্র ঢাকায় কনসেন্ট্রেট ছিল না, প্রত্যন্ত অঞ্চলেও এরকম অনেক আয়নাঘর ছিল। প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে 2 দিনের সংক্ষিপ্ত সফরে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদানের জন্য রওনা দেবেন। উনি সেখানে আরব আমিরাতের সরকার এবং রাষ্ট্রপ্রধান দুজনের সাথে আলোচনা করবেন। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অন্তত 1400 জন নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এদের অন্তত 78% আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা গেছে বলেও জানায় তারা। এমনকি সে সময় শিশুরাও টার্গেট কিলিংয়ের শিকার হয়েছে বলে উঠে এসেছে তদন্ত রিপোর্টে। 16 জুলাই রংপুরে আবু সাইদকে প্রকাশ্যে গুলি করায় নতুন মাত্রা পায় আন্দোলন। একই দিন জীবন দিতে হয় আরও 5 জনকে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বলছে, প্রধানমন্ত্রী কার্যালয়, সেনা প্রতিনিধি সহ গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলার প্রতিনিধি নিয়ে কোর কমিটি গঠন করে আন্দোলন দমনে সর্বোচ্চ বল প্রয়োগ শুরু করে সরকার। সে সময় সরকার প্রধান শেখ হাসিনার নির্দেশনাতেই এসব হত্যাকাণ্ড ঘটেছে বলেও জানিয়েছে সংস্থাটি। মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন, ক্ষমতায় টিকে থাকতেই এই অপরাধ। Was by firing military rifles. নিহত 1400 জনের 78%ই মিলিটারি রাইফেল ও শটগানের গুলিতে মারা গেছে। আমি নিজে ঢাকার হাসপাতালে গিয়ে আহতদের সাথে কথা বলেছি। তাদের অনেকেই সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। And some of them will be disabled for their lives. জুলাই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে জানানো হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশন স্বাধীনভাবে তদন্ত করছে। প্রতিবেদনে গত জুলাই আগস্ট মাসে শেখ হাসিনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচার গ্রেপ্তার, নির্যাতন এবং অতিরিক্ত বল প্রয়োগের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো উঠে এসেছে। প্রতিবেদনকে স্বাগত জানিয়ে আইনের শাসন সমুন্নত রাখতে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। একই সাথে পুলিশ, প্রসিকিউটর এবং বিচারক সহ বাংলাদেশের বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত সবাইকে আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানান। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025-এ যোগ দিতে দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় আনুমানিক রাত 1টার দিকে তাকে বহনকারী ফ্লাইট দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:45টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে করে শাহজালাল বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা। এই সম্মেলনে অংশ নিতে আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম গত 13 জানুয়ারি প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণপত্র পাঠান। এর প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা শীর্ষ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন। সংক্ষিপ্ত দুবাই সফরে অধ্যাপক ইউনূস সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। আগামী 14 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। এই মুহূর্তে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী মেহেদি রুবেল, টেলিফোনে যুক্ত হচ্ছেন তিনি। রুবেল, প্রধান উপদেষ্টার বিমানবন্দর থেকে ঠিক কোথায় যাওয়ার কথা রয়েছে, তার সফর সূচি সম্পর্কে কি কিছু জানতে পেরেছেন? দেবাশিস, আপনি জানেন সংযুক্ত আরব আমিরাতে কিছুক্ষণ আগেই দুবাই এয়ারপোর্টে এসে পৌঁছেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি সরাসরি এখান থেকে তার রাত্র যাপন করার জন্য হোটেলে যাবেন। এখানে তাকে রিসিভ করার জন্য রয়েছেন বাংলাদেশ দূতাবাস এবং কনসুলেটের কর্মকর্তারা। তবে এখানে যারা গণমাধ্যম কর্মীরা আছেন তারা এয়ারপোর্টে অপেক্ষা করলে হয়তোবা তার সাথে সিকিউরিটির কারণে হয়তোবা তার সাথে দেখা করা সম্ভব হবে না, কিন্তু তিনি এখান থেকে সরাসরি চলে যাবেন রাত্রি যাপন করার জন্য হোটেলে। কিন্তু তার যে আগামীকালের যে প্রোগ্রামগুলো রয়েছেন, সকালবেলা তিনি এখানকার যে বিভিন্ন দেশের প্রতিনিধিরা এখানে উপস্থিত থাকবেন তাদের সাথে তিনি দেখা করবেন এবং যেখানে তার এই যে শীর্ষ সম্মেলনটি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি অংশগ্রহণ করবেন। এখন পর্যন্ত এটাই আমরা জানতে পেরেছি। বাকি যদি আমাদের কাছে কোনো নিউজ আসে আমি আপনাকে আপডেট করবো। দেবাশিস, ধন্যবাদ মেহেদি যুক্ত হবার জন্য। 5 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেলেন গাজীপুরে
আওয়ামী লীগ কর্মীদের হামলায় আহত শিক্ষার্থী আবুল কাশেম বিকেলে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত শুক্রবার সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা ঠেকাতে গিয়ে গুরুতর আহত হয় বৈষম্য বিরোধী আন্দোলনের এই সক্রিয় কর্মী। নৃশংসভাবে মাথায় কুপিয়ে আহত করা হয় তাকে। এদিকে কাশেমের মৃত্যুর বিচার দাবিতে বুধবার রাতে কফিন নিয়ে মিছিল করেছে ছাত্ররা। সেখানে অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান তারা। 7 ফেব্রুয়ারি রাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হন আবুল কাশেম। আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা জানান তার মাথায় বেশ কয়েকটি কোপের জখম ছিল। অস্ত্রোপচারেও হয়নি কোনো উন্নতি। অবশেষে বুধবার বিকেলে মারা যান আবুল কাশেম। ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত শেষে আবুল কাশেমের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ তার জানাজায় অংশ নেয় বহু মানুষ। জানাজার আগে হত্যার বিচার দাবি করেন ছাত্রনেতারা। বাংলাদেশে যারা গণহত্যা চাপিয়ে দিয়েছে, আমাদের ভাইদেরকে এখনো শহীদ করছে, সেই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবার আর বিন্দু পরিমাণ কোনো অধিকার রাখে না। কাশেমকে সামনে রেখে, কাশেমের লাশ সামনে রেখে আমরা শপথ গ্রহণ করছি, কাশেমের এই রক্তের দায়ভার আমাদের উপরে, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ছাড়বই। জানাজা শেষে আবুল কাশেমের কফিন নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্ররা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগে গিয়ে শেষ হয়। সেখানে ছাত্রনেতারা বলেন, আওয়ামী লীগের নাম মুছে না ফেলা পর্যন্ত বাংলার মাটি কলঙ্ক মুক্ত হবে না। গণহত্যাকারীরা কোন এলাকায় পাড়া মহল্লায় যদি থেকে থাকে, তাদের সাথে সমস্ত সম্পর্ক বন্ধ করে দিন। যারা আওয়ামী লীগকে পাশে বসিয়ে রাজনীতি করেছেন, আপনারা চাইলেও এই প্রজন্ম তাদেরকে মেনে নেবে না। তাদের অবস্থা দেখুন, তারা বানের স্রোতে বেশি গিয়েছে। অন্যান্য গোষ্ঠীকেও বলবো, আপনারা একইভাবে আওয়ামী লীগের মতো তারুণ্যকে উপেক্ষা করবেন না। শাহবাগ থেকে গাজীপুরে নেওয়া হয় আবুল কাশেমের মরদেহ। বৃহস্পতিবার সকাল 10:30টায় রাজবাড়ী মাঠে তার দ্বিতীয় জানাজা। বেলা 11:30টার দিকে বোল্ড বাজার এলাকায় আর এক দফা জানাজা শেষে দাফন করা হবে পারিবারিক কবরস্থানে। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় শিক্ষার্থী আবুল কাশেমের মৃত্যুর ঘটনায় বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে গায়েবানা জানাজা ও খাটিয়া মিছিল। রাতে গাজীপুরের জয়দেবপুর শিববাড়িতে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় দ্রুত এই ঘটনার সুষ্ঠু বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি তোলে বিক্ষোভকারীরা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের সামনে থেকে খাটিয়া মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসের প্যারিস রোড হয়ে সেন্ট্রাল মসজিদের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সেখানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। রাজনৈতিক দল গঠনে শিক্ষার্থীদের মতামত নিতে জনমত জরিপ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, সেন্ট্রাল লাইব্রেরি, কার্জন হল সহ 6টি বুথে রাজনৈতিক দল নিয়ে নিজেদের মতামত জানাচ্ছেন শিক্ষার্থীরা। এতে নতুন দলের নাম কি হবে, মার্কা কি হবে, এমন নানা প্রশ্নে নিজেদের আকাঙ্ক্ষার কথা জানায় তারা। তাদের প্রত্যাশা, ছাত্র জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে নতুন এই রাজনৈতিক দল। বুধবার ক্যাম্পেইনের প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6টি পয়েন্টে মতামত নেওয়া হয় শিক্ষার্থীদের। অনলাইন, অফলাইন দুই মাধ্যমে জনমত জরিপ চলছে জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, সংস্কার শেষে নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে। আমরা সবাই নতুন দলের একটা প্রত্যাশা করছি। অবশ্যই সেটা ছাত্র জনতার মতামতের ভিত্তিতেই হবে। ইতিপূর্বে অন্য কোনো রাজনৈতিক দল মানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষা জানতে চেয়েছে কিনা আমি জানি না। এই নির্বাচনটি কতটি মানুষের আস্থা অর্জন করতে পারে সেটি কিন্তু পরবর্তীতে প্রশ্নের মাত্রা একটু যোগ করবে। তো সেই জায়গা থেকে আমরা বারবার যেটি চেয়েছি সেটা হচ্ছে কনস্টিটিউশনাল রিফরমেশন আর ইনস্টিটিউশনাল রিফরমেশন, যাতে করে এটা ফ্রি, ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি করে একটা ইলেকশন হতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ স্বাধীন। বিচার কাজ নিয়ে কেউ আগাম মন্তব্য করলে ব্যবস্থা নেবে ট্রাইব্যুনাল। অক্টোবরের মধ্যে কয়েকটি মামলার রায় হতে পারে। মঙ্গলবার সচিবালয়ে আইন উপদেষ্টার এমন বক্তব্যে অসন্তোষ জানিয়ে এই মন্তব্য করেন ট্রাইব্যুনাল। দুপুরে গুমের মামলা শুনানি শেষে 20 এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যা এবং বিগত সরকারের আমলে গুম খুনের ঘটনায় বিচার কাজ শুরুর পর এখন পর্যন্ত অভিযোগ জমা পড়েছে 300 এর অধিক। মামলা হয়েছে 18টি, গ্রেপ্তার করা হয়েছে অন্তত 42 জনকে। তবে এখন পর্যন্ত কোনো মামলারই তদন্ত কাজ শেষ করতে পারেনি তদন্ত সংস্থা। আমরা ট্রাইব্যুনালকে বলেছি যে যেহেতু ট্রাইব্যুনালের এই মামলাটি
ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স মানে গুম এবং বিচার বহির্ভূত হত্যার অভিযোগ, এবং সারা দেশব্যাপী এটি সংগঠিত হয়েছে দীর্ঘ সময় ধরে 2009 থেকে 2024 পর্যন্ত। অতএব আমাদের তদন্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য আরও বেশ কিছু সময়ের প্রয়োজন। জুলাই আন্দোলনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার রাজধানীর বাড্ডা জোনের সাবেক সহকারী কমিশনার এএসপি রাজন কুমার শাহকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। ট্রাইব্যুনালে তাকে কারাগারে পাঠানো নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। তিনি বলেন, জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক এসি রাজন কুমার শাহকে গ্রেপ্তারের পর ট্রাইব্যুনালে হাজির করা হয়। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় রাজন সাহা ডিএমপির বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন। আন্দোলন চলাকালে রামপুরা এলাকায় মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আইনশৃঙ্খলা বাহিনীতে রদবদলের মধ্যে তাকে র্যাবে বদলি করা হয়েছিল। সবশেষ তিনি র্যাব 5-এ কর্মরত ছিলেন। সেখান থেকে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়। আসলে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে পিস্তল ও গুলি ভর্তি ম্যাগাজিন। বুধবার দুপুরে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার জানান, বুধবার দিবাগত রাতে আশুলিয়ায় বিভিন্ন এলাকা থেকে একাধিক মামলার আসামি সহ মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় রানা মিয়া নামের একজনের কাছ থেকে একটি পুরাতন পিস্তল ও 1 রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অপরাধীদের গ্রেপ্তারে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ। আমরা গত 24 ঘন্টায় আশুলিয়া থানা থেকে 5 জনকে গ্রেপ্তার করেছি। এই 5 জনের গ্রেপ্তার যারা করা হয়েছে তারা এই এলাকায় চাঁদাবাজি থেকে শুরু করে সব ধরনের অপরাধ, বিশেষ করে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছিল সেই সময়েও তারা বিভিন্ন রকমের অপকর্ম করেছিল। অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ৪৫তম জাতীয় সমাবেশে যোগ দেন। তিনি বলেন, পর্যায়ক্রমে সকল অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে আনসার সদস্যরা। এ সময় আনসার বাহিনীর কার্যক্রমের প্রশংসা করেন উপদেষ্টা। বলেন, আন্দোলনে তাদের যৌক্তিক দাবিগুলোর প্রতি গুরুত্ব দেয়া হবে। অল্প যত পরিমাণ আপনারা আশা করছিলাম অতগুলি হয় নাই, বাট আস্তে আস্তে হয়তো উদ্ধার হবে। দেশের জন্য অনেক কাজও করে, এবং দেখলেন ইসের সময় যে সময় অনেক কিছু খালি হয়ে গেছিল, কিন্তু আনসাররা কিন্তু তার দায়িত্ব যেই সব জায়গায় ছিল তারা কিন্তু তাদের প্লেস কোথাও ছাড়ে নাই। গণঅভ্যুত্থানে আহতদের হাসপাতালে নিবন্ধন সম্পন্ন করে তাদের হাতে স্মার্ট কার্ড তুলে দিল নির্বাচন কমিশন। রাজধানী পঙ্গু হাসপাতালে আহতদের হাতে স্মার্ট কার্ড তুলে দেন এনআইডির মহাপরিচালক। নতুনভাবে কোনো স্বৈরাচারের যেন উত্থান না হয়, জনবান্ধব প্রতিনিধি নির্বাচন করতে চায় তারা। জাতীয় পরিচয়পত্র হাতে পেয়ে নিজেদের অভিব্যক্তি তুলে ধরেন আহত নতুন ভোটাররা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী এই আন্দোলনে 20,000-এর বেশি মানুষ আহত হয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অনেকে, যাদের বয়স 18 কিন্তু জাতীয় পরিচয়পত্র পাননি, হাসপাতালে নিবন্ধন করে তাদের স্মার্ট কার্ড প্রদান করেছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় পঙ্গু হাসপাতালের 17 জনকে স্মার্ট কার্ড দেয়া হলো। বাংলাদেশের যে কোনো হাসপাতালে যদি জুলাইয়ে বিপ্লবে আহত কোনো ছাত্র বা জনতা অসুস্থ থেকে থাকে এবং এনআইডির সেবা পায়নি অথবা পাওয়া দরকার, আমরা তাদের কাছে খবর পেলেই পৌঁছে যাব। মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে 2300 কোটি টাকা জালিয়াতির প্রমাণ পেয়েছে দুদক। বুধবার সংস্থাটির বনানী অফিসে অভিযান চালিয়ে মেলে এই অসঙ্গতি। একই সাথে বিদেশিদের 70% বেশি শেয়ার দেওয়ার মাধ্যমে মানি লন্ডারিং ও ডাক বিভাগের সাথে অসম চুক্তির বিষয়ে নথিপত্র বিশ্লেষণ করে অভিযান পরিচালনাকারী দল। যাচাই বাছাইয়ের পর নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীদের মাধ্যমে প্রতিষ্ঠিত মোবাইলের আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদে দুদকের অভিযান।
4 ঘন্টার অভিযানে তথ্য মেলে ডাক অধিদপ্তরের চুক্তি না মেনে নগদে অতিরিক্ত 645 কোটি টাকার ই-মানি ইস্যু করা হয়েছে। এছাড়া ভুয়া এজেন্ট দেখিয়ে 1700 কোটি টাকার ফান্ড সরিয়ে নেওয়া হয়েছে। গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিযুক্ত প্রশাসক জানালেন বিস্তারিত। 3টা অনিয়ম, এক্সেসিভ মানি ক্রিয়েট করেছে, 2 ফান্ড সরিয়ে নিয়েছে, 3 নাম্বার একদম নিশ্চিত না শেয়ার হোল্ডিং নিয়ে কিছু স্ক্যাম হয়েছে। এদিকে নগদের 70% বেশি মালিকানা বিদেশিদের, ফলে বিদেশে অর্থ পাচার হয়েছে কিনা তাও খতিয়ে দেখবে দুদক। একই সঙ্গে নগদের নেপথ্যে আওয়ামী লীগের কারা কিংবা কাদের প্রভাবে ডাক বিভাগের সাথে অসম চুক্তি হয়েছে তাও খতিয়ে দেখা হবে। যাচাই বাছাই শেষে আরও যদি আমাদের ডকুমেন্ট লাগে আমরা সেই ডকুমেন্টগুলো চাবো। আমরা হয়তো ডাক অধিদপ্তর থেকেও তথ্য চাইতে পারি, সেগুলো আমরা কমিশন বরাবর পূর্ণাঙ্গ অ্যানালাইসিস করার পূর্ণাঙ্গ রিপোর্ট দাখিল করব। এরই মধ্যে নগদের প্রতারণার ঘটনায় মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নামে সামাজিক মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলে টাকা হাতিয়ে নিচ্ছেন একজন। তার নাম রেজানুল হক বলে নিশ্চিত হয়েছে সংস্থাটি। ছবি প্রকাশ করে তার সন্ধান করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ করে গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে দুদক। দুদক জানায় রেজানুল হকের বাড়ি রংপুরের পীরগঞ্জে। তাঁর নেতৃত্বে একটি প্রতারক চক্র দুদক চেয়ারম্যান ও কমিশনার সহ বিভিন্ন কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণা করছে। চক্রের সদস্যরা সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষকে মামলার ভয় দেখিয়ে টাকা দাবি করছে বলে অভিযোগ দুদকের। সংস্থাটি জানায় প্রতারণার মামলায় তাঁকে এর আগেও গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু জামিনে বের হয়ে আবারও প্রতারণা করছেন রেজানুল। ব্রাহ্মণবাড়িয়া অবৈধভাবে শর্টগানের কার্তুজ রাখায় জেলা গোয়েন্দা পুলিশের 2 সদস্যকে কারাগারে প্রেরণ করেছে আদালত। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের কনস্টেবল শেখাওয়াত হোসেন ও কনস্টেবল সোহরাব হোসেনকে কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাতে শহরের কাউতলি স্টেডিয়াম এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন বলেন, গোপনে সংবাদের ভিত্তিতেই অভিযান চালিয়ে অবৈধভাবে রাখা শটগানের 67 পিস কার্তুজ ও 27টি ভারতীয় শাড়ি ও একটি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল সহ তাদের 2 জনকে গ্রেপ্তার করা হয়। জাতীয় জরুরি সেবা 999-এ বাংলার পর এবার চালু হলো ইংরেজি ভাষায় সেবা প্রদান কার্যক্রম। বাংলাদেশে অবস্থানরত বিদেশিরা 999-এ কল দিয়ে এই সেবা গ্রহণ করতে পারবেন। ইংরেজি ভাষায় আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতের মাধ্যমে 999 সার্ভিসটি আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশের মানুষের চাহিদা অনুযায়ী তাৎক্ষণিক সেবা দিতে কাজ করে যাচ্ছে জাতীয় জরুরি সেবা 999। সংস্থাটির দীর্ঘ 7 বছরের পথ চলায় এবার যুক্ত হলো ইংরেজি ভাষা, যেখানে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকরা প্রয়োজনীয় সেবার তথ্য নিতে কল করে জরুরি সহায়তা পাবেন। Good morning, this is National Emergency Service 999. How can I... বুধবার সকাল 10টা থেকে 999-এ আনুষ্ঠানিকভাবে শুরু হয় ইংরেজি ভাষার কল সার্ভিস। এরপর থেকেই সহায়তা চেয়ে আসতে থাকে একের পর এক কল। অপারেটররাও গ্রাহকের চাহিদা অনুযায়ী দিতে থাকেন তথ্য সেবা। বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে আগত যেসব ফরেনাররা আছেন, ট্যুরিস্টরা আছেন, তাদের সুবিধার্থে আমাদের ইংরেজি ভাষার যে ডেস্কটা চালু হয়েছে। অনেকে জানে না বিষয়টা এখনো পর্যন্ত, সো এখনও আমরা ইমার্জেন্সি কলটা খুবই রেয়ার পাচ্ছি। আর যেসবই আমরা ইমার্জেন্সি কল পাচ্ছি সেটা হচ্ছে কি বাংলার ক্ষেত্রে আমরা ট্রান্সফার করে দিচ্ছি। জাতীয় জরুরি সেবার কর্মকর্তারা জানান, গ্লোবালাইজেশনের যুগে 999-এ ইংরেজি ভাষায় সহায়তা যুক্ত করা ছিল সময়ের দাবি। অবশেষে ইংরেজি ভাষায় তথ্য সেবা দিতে পারায় 999 পরিপূর্ণতা পেল। যত ধরনের ফরেনিয়ার সিটিজেনরা আছেন বিভিন্ন দেশের, তারা যে কোনো সমস্যায় আমাদের কল দিতে পারেন এবং আমাদের কল টেকাররা এখন পুরোপুরি প্রস্তুত। বিশেষ করে ইংরেজি ডেস্কে যারা কাজ করবেন তারা যথেষ্ট দক্ষ। জরুরি এই সার্ভিসের প্রধান বলেন, সাধারণ মানুষের প্রয়োজনেই যাত্রা শুরু করেছিল 999। বাংলাদেশের অভ্যন্তরে থাকা কূটনৈতিক মিশন, ডেভেলপমেন্ট পার্টনার ও ট্যুরিস্টদের কথা চিন্তা করেই এই উদ্যোগ। আমরা ইংরেজি ভাষাভাষীর মানুষজন যারা এই দেশে বসবাস করছে বা কর্মরত আছে, তাদের প্রয়োজনে জরুরি সেবাটাকে মানে সম্প্রসারিত করা জন্য আমরা আসলে উদ্যোগ নিয়েছি। 999-এর এই প্রধান কর্মকর্তা জানান, বিদেশিরা বাংলাদেশে যেসব সমস্যার মুখোমুখি হন তা অনেকটাই লাঘব হবে। নানা সীমাবদ্ধতার মধ্যে থেকেও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতের প্রচেষ্টা অব্যাহত থাকবে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।
আইনজীবীদের আদালত বর্জনের ডাকে চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচার কাজ। আইনজীবীদের অভিযোগ, ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম অনেক দিন ধরেই বিচারক সুলভ আচরণ করছেন না। ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে মামলা ও দায়ী আইনজীবীদের সনদ বাতিল চেয়েছে বিচারকদের সংগঠন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের এজলাস কক্ষ। বিচারক মোহাম্মদ নূরে আলমকে প্রত্যাহারের দাবিতে গত রোববার থেকে আন্দোলন করছেন আইনজীবীরা। এক পর্যায়ে আদালত বর্জনের সিদ্ধান্ত নেয় ঢাকা আইনজীবী সমিতি। এতে বন্ধ হয়ে যায় ট্রাইব্যুনালের বিচার কাজ। এজলাস কক্ষে বিচারক ও আইনজীবীদের বাদানুবাদের সিসি ক্যামেরার ফুটেজ গণমাধ্যমে প্রচার হওয়াকে নেতিবাচক হিসেবে দেখছেন ঢাকা আইনজীবী সমিতি। বেশ কয়েকজন বিচারক ওনাকে আরও এরকম আচরণ করার জন্য উস্কিয়ে দিয়েছেন, না তা না হলে এটা অত্যন্ত ছোট একটা বিষয় ছিল। আইনজীবীদের অভিযোগ, বিচারক নূরে আলম অনেক দিন ধরেই অন্যায্য আচরণ করছেন, তাই বাধ্য হয়েই বর্জনের সিদ্ধান্ত। ইথিক্সের বাইরে উনি আইনজীবীদের ইনসার্টমূলক কথাবার্তা বলছেন, যার জন্য আমরা আইনজীবী সমাজ ওনার যে কোর্ট, ওই কোর্টটা বর্জন করছি যতক্ষণ না পর্যন্ত ওনাকে এই কোর্ট থেকে অপসারণ করা হয়। পদত্যাগ করা উচিত, না হলে ওনাকে সরকারকে ওনার বিষয়ে হার্ডলাইনে যাওয়া দরকার এবং ওনাকে দ্রুত এখান থেকে অপসারণ করে বিচার কার্য স্বাভাবিক করার জন্য আমি সরকারের কাছে বিনীত নিবেদন। কেউ একটু কথা বললেও তাদের সাথে একটু বিরূপ প্রতিক্রিয়া দেখায় যে হ্যাঁ আপনাদেরকে হলো আমার মানুষ করতে হবে, আপনাদেরকে হলো আমার এইরকম দমকা রাখতে হবে কেন। আদালত সূত্রে জানা যায়, বিবাদ এড়াতে ছুটিতে গেছেন বিচারক নূরে আলম। মুঠোফোনে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। আমার বক্তব্য দেওয়ার সুযোগ নাই, আমার স্টাফ আছে ওখানে, আমার পেশকার, আমার এই আন্দোলনটা যৌক্তিক কিনা, এই বর্জনটা যৌক্তিক কিনা, আপনার কাছে কি মনে হয়? আমি এই বিষয়ে কিছুই বলবো না। ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বিচার প্রার্থীরা। দ্রুত সংকট নিরসনের দাবি জানান তারা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ঢাকার নবাবগঞ্জে আধিপত্য বিস্তারের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। স্থানীয়রা জানায় 11 ফেব্রুয়ারি বিকেলে মোখলেসুর রহমান নামের এক ব্যক্তি কৈলাইল নয়াকান্দা বাজারে গেলে তাকে পিটিয়ে হত্যা করা হয়। স্থানীয়দের অভিযোগ, আধিপত্য বিস্তার ও পূর্বে মোজাম্মেল নামের এক প্রভাবশালীর নেতৃত্বে 20 থেকে 25 জন লাঠি নিয়ে ওই ব্যক্তির উপর হামলা চালায়। পরে মোখলেসকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় 18 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। জুলাই আগস্টের গণ আন্দোলনে যমুনা টেলিভিশন যে ভূমিকা রেখেছে, ভবিষ্যতে সেই ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। যমুনা টেলিভিশনের শীত আড্ডায় তিনি এই আহ্বান জানান। দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার বলেছেন, যমুনা টেলিভিশন বিগত সময়ে সাংবাদিকতায় যে নজির তৈরি করেছে সেটা অনন্য সাধারণ। যমুনা টেলিভিশনকে তৈরি করেছেন শীত আড্ডায় যমুনা পরিবার। জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথম কোনো আয়োজনে এক ছাদের নিচে টিম যমুনা। তাই তো সব ছাপিয়ে জুলাই বিপ্লবের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতার স্মৃতিচারণ। জুলাই আন্দোলনে নিহত আবু সাইদের সাহসী ভূমিকা বিশ্ব দরবারে তুলে আনায় যমুনার 2 সাংবাদিককে সম্মাননা জানায় যমুনা টেলিভিশন কর্তৃপক্ষ। সম্মাননা হস্তান্তর করবেন আমাদের ব্যবস্থাপনা পরিচালক। প্রবল চাপের মধ্যেও গণমানুষের কথা বলায় টেলিভিশনের কর্মীদের ধন্যবাদ জানায় যমুনা কর্তৃপক্ষ। বলেন, বাংলাদেশের নাম্বার 1 টেলিভিশনের স্বপ্ন দেখেছিলেন যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম, যে গণমাধ্যম কোনো দল মতের পক্ষে নয়, কেবল মানুষের পক্ষে কথা বলবে। এই স্বাধীনতায় কিন্তু আমাদের দায়িত্ব এবং কর্তব্য অনেক গুণ বেড়ে গেছে। আগামীতেও আমাদের যেভাবে আমরা সংবাদ অনেক চিন্তা ভাবনা করে আমাদের সংবাদ প্রকাশ করতে হবে। আপনারা সবাই আমরা যে একত্রিত হয়েছি, আমরা যে মেলবন্ধনে আবদ্ধ হয়েছি, আমরা যে ঐক্য গড়ে তুলেছি, আমরা আশা করি যে আমরা এভাবে এগিয়ে যাব। ব্রেক করলে চলবে না, এটা সামনে থেকে আপনাদেরকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে হবে। এই সততা যে ফাইম ভাই দেখিয়েছেন আপনাদের মাধ্যমে, কিন্তু শুধু ফাইম না, আপনারা প্রত্যেকেই এক একটা পাইলট। আমি মনে করি আপনাদের পাশে আমরা, আমাদের যমুনা গ্রুপ আছে, ইনশাল্লাহ থাকবো, আপনারা এগিয়ে যান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য যমুনা টেলিভিশনকে সাধুবাদ জানান তিনি। আমি এবার দাবি করছি, প্রত্যাশা করছি যমুনাকে স্বাধীনতা পদক দেওয়া হবে। যমুনাকে স্বাধীনতা পদক দিয়ে আমরা প্রকারান্তরে বিপ্লবের প্রতি আমাদের যে ভালোবাসা, সেটাও যেমন প্রদর্শিত হবে, তেমনি
যমুনার মতো আরো প্রতিষ্ঠান যাতে গড়ে ওঠে দেশে, সেদিকে উৎসাহিত করা হবে। যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ বলেন, যমুনার প্রতি মানুষের ভালোবাসা, দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। স্পষ্টভাবে বলতে চাই, যমুনা টেলিভিশন কারো পক্ষের না, সত্যের পক্ষে। অসত্যের বিপক্ষে, অন্যায়ের বিপক্ষে, অনিয়মের বিপক্ষে, দেশের পক্ষে। কাজের ক্ষেত্রে যমুনা টেলিভিশনের স্ক্রিনে সেরকম কোনো প্রতিফলন, আপনার ব্যক্তিগত মতাদর্শের কোনো প্রতিফলন আপনি দেখাতে পারবেন। সাহসী ভূমিকা রেখে ভবিষ্যতেও সত্য সংবাদের ধারা অব্যাহত রাখবে যমুনা টেলিভিশন, এমনটাই প্রতিজ্ঞা টিম যমুনার। অনেক ভালো করেছে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। রাজবাড়ীর পাংশায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের 2 আরোহী প্রাণ হারিয়েছে। বুধবার উপজেলার লাঙ্গল বাঁধ আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি ইজি বাইককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় একটি মোটরসাইকেল। এ সময় আহত হয় মোটরসাইকেলের আরোহী 3 বন্ধু। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শুভ আর নিলয়। হাসপাতালে ভর্তি করা হয়েছে অপর বন্ধু রিফাতকে। এদিকে মাদারীপুরের শিবচরে ট্রাক নসিমন সংঘর্ষে মারা গেছেন সাগর সর্দার নামে একজন। আর একই উপজেলার মাধববরের চর এলাকায় রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ হারান অজ্ঞাত এক নারী। বরিশালের কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলবাহী একটি ট্রলারে আগুনের ঘটনা ঘটেছে। দগ্ধ হয়েছেন ট্রলারে থাকা 4 জন। স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে চাঁদমারি এলাকায় কীর্তনখোলা নদীর পাশে অবস্থিত যমুনা অয়েল কোম্পানির ডিপো থেকে একটি ট্রলারে জ্বালানি তেলের ড্রাম বোঝাই করা হচ্ছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে ট্রলারটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ওয়াটার বোটের পাশাপাশি 4টি ইউনিট আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ট্রলারে থাকা মানিক, মান্না, রুবেল ও সম্পদ নামের 4 কর্মী আহত হয়। তারা সবাই নোয়াখালীর হাতিয়া এলাকার বাসিন্দা, তবে এখনও কারণ শনাক্ত হয়নি। মুন্সিগঞ্জে জেলা বিএনপির নবগঠিত কমিটির রোড মার্চ ও গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সিরাজদি খান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় ধলেশ্বরী টোল প্লাজা থেকে রোড মার্চ শুরু হয়। পরে রোড মার্চটি সিরাজদি খান, শ্রীনগর, টঙ্গিবাড়ি, লৌহজং সহ সদর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর বিকেলে শহরে নবগঠিত কমিটির সংবর্ধনা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপি সদস্য সচিব মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা। সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের জন্য হিউম্যান কনসার্ন ইউএসএ ফাউন্ডেশন এবং হিউম্যানিটির সাথে চালু হয়েছে একটি মোবাইল স্বাস্থ্যসেবা প্রকল্প। টাঙ্গাইল জেলার শুশুয়ারচরে ক্লিনিক অন হুইলস সেবা দিয়ে যাচ্ছে। এই ভ্রাম্যমাণ ক্লিনিকে সেবা দিচ্ছেন 2 জন চিকিৎসক, 1 জন চিকিৎসা সহকারী এবং 1 জন ধাত্রী। দুর্গম এই শুশুয়ারচরের বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করছে হিউম্যান কনসার্ন ইউএসএ। অপুষ্টি, মাতৃস্বাস্থ্য এবং দীর্ঘস্থায়ী রোগের মতো জটিল সমস্যার সমাধানের মতো মাসিক ভ্রাম্যমাণ ক্লিনিক থেকে 3000-এরও বেশি রোগী উপকৃত হচ্ছে। সংস্থাটির সিইও মাসুম মাহবুবের মতে, স্বাস্থ্যসেবা পাওয়া কোনো বিশেষ অধিকার নয়, এটি মৌলিক মানবাধিকার। নর্থ ইংল্যান্ডের প্রথম বাংলা গানের স্কুল সুর সঙ্গীতালয়ের নতুন কার্যালয় উদ্বোধনী উপলক্ষে সুধী সমাবেশ হয়েছে ওল্ডহ্যামে। মঙ্গলবার অসবর্ন মিল হলে করা হয় এই আয়োজন। অনুষ্ঠানের শুরুতেই ফিতা কেটে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন অতিথিরা। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। তুলসী ভৌমিকের উপস্থাপনা এতে স্বাগত বক্তব্য রাখেন সুর সঙ্গীতালয়ের চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান। উপস্থিত ছিলেন কাউন্সিলর আব্দুল জব্বার, মোহন আলী, নজরুল ইসলাম, আব্দুল নাসির ওয়াহাব সহ আরও অনেকে। আলোচনায় প্রবাসে বাংলা সংস্কৃতির ধারা বজায় রাখতে সুর সঙ্গীতালয়ের ভূমিকা তুলে ধরেন বক্তারা। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। জেলা পর্যায়ে সমাবেশে অংশ হিসেবে খুলনা, লালমনিরহাট ও সিরাজগঞ্জে অংশ নিয়েছেন কেন্দ্রীয় নেতারা। বক্তব্যে তারা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সহ বিভিন্ন দাবিতে জেলায় জেলায় বিএনপির সমাবেশ। সর্বস্তরের কর্মী সমর্থকদের পাশাপাশি এতে অংশ নেন কেন্দ্রীয় নেতারা। লালমনিরহাট শহরের রেলওয়ে মুক্তমঞ্চ বিএনপি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছেই ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। কারণ এই সরকারের দায়িত্ব এটা নির্বাচন করা,
তারা নির্বাচনের ব্যাপারেও নাই, সরকার পরিচালনার দিকেও খেয়াল নাই। সকাল বিকাল আমরা জানি গান শুনছি সংস্কার 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 সংস্কার। এদিকে সংবিধান সংস্কারের অধিকার নির্বাচিত প্রতিনিধি ছাড়া কারো নেই। খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে যোগ দিয়ে এমনটাই বলেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। নির্বাচিত পার্লামেন্ট এই ধরনের সংস্কার করতে পারে, সংবিধান সংস্কার করার অধিকার আর কারো নাই নির্বাচিত প্রতিনিধি ছাড়া। সুনামগঞ্জের পুরাতন বাস স্টেশন এলাকায় বিএনপির সমাবেশে অংশ নেন সিলেট সিটির সাবেক মেয়র এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। সমালোচনা করলেও অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির সমর্থন আছে বলে জানান তিনি। জুলাই আগস্টের পট পরিবর্তনের মধ্য দিয়ে ফেসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি। সিরাজগঞ্জে বিএনপি সভায় এমনটাই মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। যারাই আছে বাংলাদেশের প্রতিপক্ষ আমাদের ভয় পায়, তারা আমাদের ঐক্যকে শুধু। বিএনপি ঐক্যবদ্ধ থাকলে কারো কোনো চান্স নাই। নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা দিলে দ্রব্যমূল্য সহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বলেও মন্তব্য করেন বক্তারা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।